থানা থেকে আসা আয়ুষের ভয়াবহ অ্যাক্সিডেন্টের খবর একদিকে যখন কিনা গোটা গাঙ্গুলি পরিবার শোকে স্তব্ধ, ঠিক সেই সময় উল্লাস মানাচ্ছে দেবলিনী এবং অসন্তোষ প্রামাণিক। অন্যদিকে আয়ুষের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে এবার কুসুমকে দায়ী করলো ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এই সম্পূর্ণ নাটকটাকে রূপ দেওয়ার জন্য যখন কিনা ঈশান দূর থেকে নজর রাখতে থাকে আয়ুষের গাড়ির উপরে, ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে আসা ট্রাককে এতটা স্পিডে আসতে দেখে এক পর্যায়ে ঈশান তখন কিনা ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে ভাই অপর দিক থেকে ট্রাক আসছে, তুই কেন ব্রেক ধরছিস না? বলতো তোর মাথা খারাপ হয়ে গেছে ভাইদা, তোর গাড়ি তো একদম ট্রাকের ভিতরে ঢুকে যাবে ভাইদা, তুই বুঝতে পারছিস? সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে ঈশান আমার কাছে আর কোনো রকম কোনো পথ নেই, আমার মনে হচ্ছে যে আমাদের নাটকটা এখন বাস্তবে রূপ নিয়েছে, তার কারণ আমার গাড়ি ব্রেক নষ্ট হয়ে গেছে, কোনো মতে গাড়ি ব্রেক ধরছে না, গাড়ি ব্রেক ফেল হয়ে গিয়েছে। ঠিক সেই সময় কথা শোনা মাত্র আয়ুষ যখন কিনা বুঝতে পেরে যায় যে ওর মৃত্যু নিশ্চিত, ঠিক সেই সময় আয়ুষ শেষবারের মতন কুসুমের কথা ভেবে ঈশানকে বলতে থাকে যে আমি কুসুমকে অনেক বেশি ভালোবাসি এবং আজ যদি আমার মৃত্যুও হয়ে যায় তাহলে আমার পেছন দিক থেকে কুসুমের একটু খেয়াল রাখিস ঈশান, গুড বাই। এই কথা বলা মাত্র যখন কিনা আয়ুষের ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় ট্রাকের ঢাকায় এবং অসন্তোষ প্রামাণিক যখন কিনা উল্লাস মানাতে থাকে এবং সেই ট্রাক ড্রাইভারকে বলতে থাকে যে ওয়েল ডান, ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক ছুটতে ছুটতে থানায় গিয়ে যখন কিনা দেবলীনাকে এই ব্যাপারটা নিশ্চিত করে, দেবলীনা বলতে থাকে যে প্রেস মিডিয়া থেকে শুরু করে ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত লোকেদের তো এখন শোকে মাতমে ছেয়ে গেছে, তাই না? ওদের সমস্ত ফুটেজ আমার চাই। ঠিক সেই সময় এক পর্যায়ে গাঙ্গুলি বাড়িতে যখন কিনা থানা থেকে ফোন আসে এবং ঘটনাস্থল থেকে আয়ুষের লাশ উদ্ধার করে যখন কিনা গাঙ্গুলি পরিবারে আয়ুষের এই ভয়াবহ অ্যাক্সিডেন্টের খবর দেয়, ঠিক সেই সময় গোটা গাঙ্গুলি পরিবার এক পর্যায়ে কান্নায় যখন কিনা ভেঙে পড়ে। ঠিক সেই সময় কুসুম চিৎকার করে ওঠে এবং ঈশান বলতে থাকে কুসুমের কাছে গিয়ে যে কেন জাদুঘর তুমি এখন চোখের জল ফেলছো কেন? কেন তুমি বিশ্বাস করতে পারছো না যে ভাইদার ভয়াবহ এক অ্যাক্সিডেন্ট হয়েছে? বলো তো। কারণ ভাইদার আজকে যে অবস্থা হয়েছে, যে পরিণতি হয়েছে, সেই সমস্ত কিছুর জন্য তো সম্পূর্ণরূপে তুমিই দায়ী। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে ঈশান সাহেব, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে অবাক হলে কোনো কিছু আমার করার নেই জাদুঘর, তার কারণ আমার ভাইদার আজকে যে অবস্থা হয়েছে, আমার ভাইদাকে আজকে আমরা হারিয়ে ফেলেছি শুধুমাত্র তোমার জন্য, এবং সেই দায় তুমি কোনো মতে এড়াতে পারো না। যেখানে কিনা আমার ভাইদা বারবার করে তোমার উপরে চাপ প্রয়োগ করে বলছিল যে তুমি তোমার মনের কথাটা তুলে ধরো, তাহলে তুমি আমার ভাইদার কাছে মনের কথাটা তুলে ধরলে হয়তো আমার ভাইদা রাগ করে বাড়ি থেকে এরকম করে বেরিয়ে যেত না এবং রাশ ড্রাইভ করে এরকম করে নিজের জীবনটাকে ঝুঁকির মুখে ঠেলে দিত না। শুনতেই তো পেলে তুমি পুলিশের কাছ থেকে যে রীতিমতো অপর দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে টক্করে লেগেছে ভাইদার গাড়িতে। তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ভাইদা আজকে থেকে তো কার ড্রাইভ করে না, তাই না? তার মানে ভাইদা রীতিমতো ক্ষিপ্ত হয়ে রয়েছিল তোমার কথাবার্তা শুনে। এক পর্যায়ে ভাইদা সেই সমস্ত কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের জীবনটা দিয়ে দিয়েছে। এবার তো তোমার আনন্দ করা দরকার, তাই না? তুমি সেই সমস্ত কিছু না করে চোখের জল কেন ফেলছো বলো? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি রাজ বিশ্বাস করি না যে আমার ছেলে আর পৃথিবীতে বেঁচে নেই, আমাকে যে করে হোক না কেন আমাকে একবার হসপিটালে যেতেই হবে, আমি নিজের চোখে দেখতে চাই আমার ছেলেকে ও কী অবস্থায় আছে। ঠিক সেই সময় এক পর্যায়ে থানা থেকে পুলিশে যখন কিনা হসপিটালে গিয়ে পৌঁছে এবং সেখানে পাগলের মতন ছুটতে ছুটতে কুসুম যখন গিয়ে আয়ুষের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং বলতে থাকে যে ছোটো সাহেব আপনার কিচ্ছু হতে পারে না, আপনাকে ফিরতেই হবে আমার কাছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।